পুরোদমে ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন চলছে যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ যুদ্ধের আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর। ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। এদিকে ইহুদিবাদী সূত্র ঘোষণা করেছে যে লেবাননের হিজবুল্লাহ অধিকৃত উত্তর অঞ্চলের দিকে প্রায় 4000 ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে। এর ফলে অধিকৃত ফিলিস্তিন উত্তর অঞ্চল থেকে প্রায় 2 লক্ষ ইহুদি বসতিকে বাস্তুচ্যুত করা হয়েছে। এবং জানিয়ে দেব ইরাকি যোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। এদিকে আরও এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা সরকার পতনের ডাক দিয়েছেন। জানিয়ে দিব দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ করে দেবেন। এদিকে ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। এবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলে স্থল অভিযান শুরু রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে হিন্দু মুসলিম জনসংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর। ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ। তবে রামিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। লেবাননের দক্ষিণ অঞ্চলে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এর পরের দিনই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হানল হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের চালানো বিমান হামলা আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে, যেটি লেবাননের তায়ার হারফাতে অবস্থিত। এই হামলায় একজন ম্যারাডেমিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান। ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা একটি ইসরায়েলের নজরদারি ঘাঁটিতে আঘাত হেনেছে। গত বছরের 7ই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকে ইসরায়েলের ওপরে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে, সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে। যদিও হিজবুল্লাহ এখনো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা দেয়নি, তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। হিজবুল্লাহ কিভাবে আরও ফিলিস্তিনের উপরে গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের হাত বেঁধে রেখেছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 7 মাস ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধ শুরুর প্রথম থেকে আজ পর্যন্ত গাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ গাজার উত্তরাঞ্চলে বিভিন্ন ধরনের সামরিক অভিযান চালানোর মাধ্যমে জেরুজালেম আল কুদসের দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীকে গাজায় অস্ত্র ও সেনাবাহিনী পাঠানোর পথে বাধা সৃষ্টি করে আসছে। বিভিন্ন বস্তুনিষ্ঠ প্রমাণ ইঙ্গিত করে যে লেবাননের হিজবুল্লাহ মোকাবেলা করার জন্য অধিকৃত উত্তর অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা ইউনিট অবস্থান নিয়েছে। সেখানে বিপুল সংখ্যক সামরিক যান এবং সেনা মোতায়েন থাকায় ইসরায়েলি বাহিনীকে এক নতুন ফ্রন্টে ব্যস্ত থাকতে হচ্ছে এবং এর ফলে গাজা কম চাপের মধ্যে রয়েছে। ইহুদিবাদী সূত্র ঘোষণা করেছে যে লেবাননের হিজবুল্লাহ অধিকৃত উত্তর অঞ্চলের দিকে প্রায় 4000 ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে। এর ফলে অধিকৃত ফিলিস্তিন উত্তর অঞ্চল থেকে প্রায় 2 লাখের বেশি ইহুদি বসতিকে বাস্তুচ্যুত করা সম্ভব হয়েছে। এই বিষয়গুলো ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উল্লেখযোগ্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এবং এতে তাদের জন্য ব্যাপক ক্ষতি বয়ে নিয়ে এসেছে। গত দিনগুলোতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বোমা হামলা ছাড়াও ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ কমান্ডারদের হত্যার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। হিজবুল্লাহ পাল্টা প্রতিশোধ নিতে ইহুদিবাদী ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের গভীরে বিভিন্ন হামলা
হামলা চালিয়েছে এবং তাদের বহু সেনাকে এখন পর্যন্ত হত্যা করেছে। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহ হামলা বন্ধ করার জন্য ইসরায়েল প্রায় সবকিছুই করছে, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ও কর্মকাণ্ড ব্যর্থ হচ্ছে। এ প্রসঙ্গে অধিকৃত জেরুজালেম শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জোর দিয়ে বলেছিলেন, উত্তরাঞ্চলে ইসরায়েলের সমস্ত প্রচেষ্টা এবং উদ্যোগ ব্যর্থ হয়েছে এবং এটি হিজবুল্লাহ যে তেল আবিবের ওপরে তার কাঙ্ক্ষিত এজেন্ডা চাপিয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা বৃদ্ধির আবহের মধ্যেই লেবাননের হিজবুল্লাহ অস্ত্র ও সামরিক কৌশলের ক্ষেত্রে নিত্য নতুন এবং আশ্চর্যজনক আবিষ্কার অব্যাহত রেখেছে। এই সমস্যা জেরুজালেম আল কুদস দখলদার শাসক গোষ্ঠীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। উদাহরণস্বরূপ, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিশেষ করে একটি ইহুদিবাদী সামরিক ঘাঁটিতে লেবাননের হিজবুল্লাহ সামরিক ইউনিটের সাম্প্রতিক ড্রোন হামলায় ২০ জনেরও বেশি ইসরায়েলি সামরিক কমান্ডার হতাহত হয়েছেন। এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী সামরিক বিশেষজ্ঞরা সেখানে হিজবুল্লাহ সামরিক তথ্য প্রাপ্তিতে খুবই বিস্মিত হয়েছেন। এত কিছুর পরও হিজবুল্লাহর ব্যাপারে ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, গাজা যুদ্ধ শুরু হওয়ার ৭ মাস অতিবাহিত হওয়ার পরেও এই অবৈধ শাসক গোষ্ঠী গাজার অভ্যন্তরে তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে হিজবুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম প্রমাণিত হয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী উত্তরাঞ্চলে বসবাসকারী হাজার হাজার ইহুদিদের জন্য কিছুই করতে পারেনি, যারা হিজবুল্লাহ হামলার ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এটাকে অবৈধ ইহুদিবাদী শাসনের জন্য খুবই খারাপ পরাজয় হিসেবে দেখা হচ্ছে এবং এই সমস্যার মূল কারণ হল লেবাননের হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ভাণ্ডারে ১.৫ লাখেরও বেশি ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন শ্রেণীর ড্রোন রয়েছে। হিজবুল্লাহর কাছে রয়েছে বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বাহিনীও। বিগত বছরগুলোতে হিজবুল্লাহ সাজোয়া এবং বিমান প্রতিরক্ষা ইউনিট গঠন করতে সক্ষম হয়েছে। এই সমস্ত সমীকরণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের কোনো ধরনের হঠকারিতা বা দুঃসাহসিক অভিযানের ক্ষেত্রে এই সরকারের জন্য হতাশাজনক পরিস্থিতি কেবল বয়ে আনতে পারে। ইরাকি যোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িত রয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হক বলেছে, ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনগুলো দখলদার ইসরায়েলের সাথে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে জড়িত রয়েছে। সিরিয়ায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন নোজাবার ওপর সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে তারও নিন্দা জানিয়েছে আসাইব আহলুল। আল আহেদ টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে আসাইব আহলুল হকের মহাসচিব কায়েস আল খাজালি এসব কথা বলেন। আহলুল হক সংগঠনটি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU এর সদস্য। কায়েস আল খাজালি বলেন, বাগদাদ সরকার ফিলিস্তিনিদের প্রতি সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছে, কিন্তু কিছু আরব দেশ শুধুমাত্র দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞকে উপেক্ষা করছেই না, বরং তারা বিভিন্নভাবে সহায়তাও দিচ্ছে। কায়েস আল খাজালি বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইরাক সরকারের সামরিকভাবে কোনো অবস্থান নেওয়ার প্রয়োজন নেই, কারণ ইরাকি জনগণের পক্ষ থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। তিনি আশা ব্যক্ত করেন, নিপীড়িত ফিলিস্তিন ও প্রতিরোধ যোদ্ধাদের জন্য চূড়ান্তভাবে বিজয় অপেক্ষা করছে। এবার নেতানিয়াহু সরকারের পতন চাইছেন জিম্মিদের পরিবার। হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা সরকার পতনের ডাক দিয়েছেন। শনিবার ১১ মে তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান তারা। শনিবার হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে। সেখানে তারা জানায়, ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে। তারা বলেছেন, ইসরায়েলি সেনারা গাজা যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে। চলমান যুদ্ধ কোনো কৌশল নেই। ইসরায়েলের উত্তর অঞ্চল এখন জ্বলছে, অপরদিকে দক্ষিণ অঞ্চল শুটিং রেঞ্জে পরিণত হয়েছে। যেসব মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এই বিপর্যয় শুধুমাত্র বেড়ে চলেছে। যদি আমরা এই পথে চলতে থাকি তাহলে আমরা শুধুমাত্র জিম্মিদের হারাবো না, পুরো
পুরো ইসরায়েলকেই হারাবো। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে জিম্মিদের পরিবারের সদস্যরা দাবি করেন, শুধুমাত্র নেতানিয়াহুর কারণে জিম্মি মুক্তি হচ্ছে না বা চুক্তিও হচ্ছে না। জিম্মিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এখন আন্দোলন শুরু করবেন এবং জিম্মিরা যতদিন না ফিরবে ততদিন আন্দোলন চলবে। তারা বলছেন নেতানিয়াহু শুধুমাত্র জিম্মিদের ফিরিয়ে আনতেই বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে। তারা ইসরায়েলি অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন, গানোজ, আইসেনকোট গ্যালেন্ট ও লিকুদ পার্টির বিবেকবান যেসব নেতা আছেন, হামাসের সুরঙ্গে আমাদের জিম্মিরা যেন না পচে, দ্রুত সময়ে জিম্মি চুক্তিতে পৌঁছাতে নাশকতা এবং জিম্মিদের পরিত্যাগ করার অপরাধ থামাতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সরকারের পতন ঘটান। তারা আরো বলেন, এই সরকার জিম্মিদের নিয়ে কোনো পরোয়া করে না, এটি দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই সরকারের সঙ্গে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিন, এই যুদ্ধ থামাতে এবং জিম্মিদের বাঁচাতে সবাই বাইরে বের হন। সূত্র আল জাজিরা। নেতানিয়াহুর কড়া সমালোচনা আমিরাতের। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই উদ্যোগ নেওয়ার জন্য আইনি এখতিয়ার নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার কোনো পরিকল্পনায় যুক্ত হবে না সংযুক্ত আরব আমিরাত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিন জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে ধারণা করে এমন একটি ফিলিস্তিন সরকারকে সহযোগিতা প্রস্তুত রয়েছে আমিরাত। এর মধ্যে ফিলিস্তিনিদের স্বাধীনতাও রয়েছে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক সরকারকে আমিরাত, সৌদি এবং অপর দেশগুলো সহযোগিতা করতে পারে। যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ সরকারের উপসাগরীয় দেশটির সম্ভাব্য ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর শনিবার 11 মে এই সমালোচনা করল দেশটি। মধ্যপ্রাচ্য যে কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সেগুলোর মধ্যে একটি প্রভাবশালী দেশ হল আমিরাত। প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলেও এই সম্পর্কে অব্যাহত রয়েছে, যদিও তাতে ফাটল ধরেছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাইডেন অবিলম্বে ইসরায়েলকে দেয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক জানিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন। খবর তাসের। ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান। এর আগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে আর বাইডেন এই দলের একজন সদস্য। গত 8 মে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলি বাহিনী রাফা নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্পমেয়াদী কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গত 5 মে ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন 2023 সালের 7 অক্টোবরের পর এই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে। ইউক্রেনের খার্কিভে স্থল অভিযান শুরু রাশিয়ার। 2 বছর পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। হামলা চালিয়েছে উত্তর পূর্ব অঞ্চলের শহরগুলোতেও। এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর পূর্ব অঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়া। সাজোয়া যান নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময় আকস্মিক এই অভিযান শুরু করে দেশটি। শনিবার এপির খবরে বলা হয়েছে, এর আগেও রুশ সেনারা ইউক্রেনে এই শহরটিতে অভিযান চালিয়েছিল। ভারতে হিন্দু মুসলিম জনসংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ভারতে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে গণমাধ্যমে ভুল প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে ভারতীয় বেসরকারি সংস্থা পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া জানিয়েছে, বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে জানানো হয়, জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি কোনোভাবেই ধর্মের সঙ্গে সংযুক্ত নয়।
ভারতে সব ধর্মীয় সম্প্রদায়ই সার্বিক প্রজনন উর্বরতার হার কমেছে, তবে সামগ্রিকভাবে হিন্দু নয় মুসলিম জনসংখ্যা কমেছে সবচেয়ে বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রতিবেদনে দাবি করা হয়েছে 1950 সাল থেকে 2015 সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা কমেছে 7.82%। এই সময়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে 43.15%। এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করা হয়, ভারতে বর্তমান বিজেপি সরকার ধর্মীয় বিচিত্রকে লালন করার অনুকূল পরিবেশ দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের এই প্রতিবেদনে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ির উপলক্ষ্য তৈরি করে দিয়েছে। বিজেপির দাবি, কংগ্রেসে তোষণের রাজনীতি ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ। তবে পপুলেশন অব ইন্ডিয়া জানায়, আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী গত 3 দশক ধরে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। 1881 থেকে 1991 সাল পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ছিল 32.9%, সেখানে 2001 থেকে 2011 সাল পর্যন্ত 10 বছরে তা কমে দাঁড়িয়েছে 24.6%। বেসরকারি এই সংস্থা জানায়, মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হারের এই পতন হিন্দু জনগোষ্ঠীর তুলনায় অনেক বেশি স্পষ্ট। একই সময়সীমার মধ্যে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার 22.7% থেকে কমে 16.8% দাঁড়িয়েছে।